হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাথে হাজির হয়েছি আমি আসিফ আব্দুল্লাহ ওশান। অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের লেকচার হচ্ছে লেকচার 4, অর্থাৎ লেকচার 4 নিয়ে জুড়ে এই পুরো লেকচার জুড়ে আমরা শিখব অর্থনীতি দ্বিতীয় পত্রের যে চতুর্থ অধ্যায়ের নামটা কি, সেটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। আমরা এই দ্বিতীয় পত্রের লেকচার 4 জুড়ে, আজকের এই পুরো লেকচার জুড়ে আমরা এই অর্থনীতি দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টার 4 জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, সেটা নিয়ে আমরা আজকে পড়ার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমরা চ্যাপ্টারের নামটা দেখে নিই। চ্যাপ্টারের নামটা কি আছে আমাদের? জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। তাহলে দেখো, জনসংখ্যা বিষয়টা কি, আমরা জনসংখ্যা বলতে কি বুঝি? এই যে দেখো, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা কি বলে থাকি যে আমাদের দেশে জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণটা বেশি। এভাবেই প্রত্যেকটা দেশের যে একটা জনসংখ্যা পরিমাপ করা হয়, পরিমাপ করেই কিন্তু আয়তনের সাথে কম্পেয়ার করে দেখা হয় যে কত জনসংখ্যা কম আছে কি বেশি আছে। তাহলে এই জনসংখ্যা পরিমাপের যে বিষয়টা, সেটাকেই আমরা আজকে পুরো লেকচার জুড়ে দেখার চেষ্টা করব। তারপর পাশাপাশি আছে কি আমাদের মানব সম্পদ। অর্থাৎ দেখো, একটি দেশের জনসংখ্যা বেশি থাকলে সেটা সে দেশের জন্য আশীর্বাদ নাকি সে দেশের জন্য একটা খারাপ কোনো একটা বহন করছে, সেটা হচ্ছে আমরা দেখব। অর্থাৎ সেই জনসংখ্যাকে তারা মানব সম্পদে পরিণত করতে পারছে কোন কোন দেশগুলো, অথবা পারছে না। আমাদের দেশের প্রেক্ষিতে আমরা সেই আমাদের বেশি জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে পারছি কিনা। মানব সম্পদ মানে কি, যে সকল জনসংখ্যার যে সকল অংশটা দেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে বা দেশের জন্য কোনো একটা কিছু করতে পারছে, মানে বেকার জনগোষ্ঠী না। বেকার থেকে তাকে চাকুরিজীবীর মাধ্যমে, তাকে মানব সম্পদে বা দক্ষ কারিগরি প্রযুক্তির মাধ্যমে, কারিগরি বিজ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তাদেরকে মানব সম্পদে করতে পারছে কিনা। আর আত্মকর্মসংস্থান মানে কি বোঝাচ্ছে? যে নিজের উদ্যোগে নিজের জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাহলে আমরা পুরো লেকচার জুড়ে এই জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান এই অধ্যায়টা, অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় পত্রের যে চতুর্থ অধ্যায়, সেটা শেখার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমরা চলে যাই জনসংখ্যা বিষয়টাতে। দেখো, জনসংখ্যার পরিমাপ, এখানে কি বলা হয়েছে? জনসংখ্যার পরিমাপ মানে আমাদের দেশের বা কোনো দেশের যে জনসংখ্যার পরিমাপটা করা হচ্ছে, অর্থাৎ সে দেশের জনসংখ্যাটা কত। যেমন আমাদের দেশে যে বর্তমানে একটা আদমশুমারি হলো, সেটাতে আমাদের জনসংখ্যা আসলো কত? 16 কোটির বেশি, তাই না? অলমোস্ট 17 কোটি বা 16 কোটির বেশি। তাহলে এই যে জনসংখ্যা গণনা করা হচ্ছে বা জনসংখ্যা পরিমাপ করা হচ্ছে, এটা কিভাবে বা কি পদ্ধতিতে, কোন কোন উপায়ে করা হয়, সেটা আমরা দেখব। দেখো, তাহলে জনবিজ্ঞানটা কি? মানে যে বিজ্ঞানটা মানুষের জীবন সম্পর্কিত বা যে বিজ্ঞানটা এই জনসংখ্যা সম্পর্কিত, সেটা হচ্ছে কি জনবিজ্ঞান জনিত তথ্য উপাত্ত সংগ্রহে প্রধানত 4টি পদ্ধতি রয়েছে। অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহের কয়টি পদ্ধতি রয়েছে? 4টি পদ্ধতি। প্রথম পদ্ধতিটা হচ্ছে কি আমাদের জাতীয় আদমশুমারি পদ্ধতি। প্রথম পদ্ধতিটি কি হচ্ছে? সেটি হচ্ছে জাতীয় আদমশুমারি পদ্ধতি। দেখো, আমাদের দেশে যে 10 বছর পর পর জনসংখ্যা গণনা করা হয়, আমরা কিন্তু বলি কি আমাদের আদমশুমারি অনুযায়ী, এত সালের আদমশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যার পরিমাণ এত, 16 কোটি বা 17 কোটি বা 18 কোটি, এরকমটা বলে থাকি। তাহলে দেখো, প্রথমে কি আছে আমাদের জাতীয় আদমশুমারি পদ্ধতি। এটার আবার 4টা প্রকারভেদ রয়েছে: প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, প্রকৃত গণনা ও বৈধ গণনা। তাহলে দেখো, প্রথমে আছে কি জাতীয় আদমশুমারি পদ্ধতি, দ্বিতীয়তে আছে কি জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, তৃতীয়তে আছে হচ্ছে বিশেষ নমুনা জরিপ, এবং চতুর্থতে আছে হচ্ছে প্রাক্কলন কৌশল। এই 4টা পদ্ধতি আমরা দেখছি যে জনসংখ্যা পরিমাপ করার জন্য আমাদের এই 4টি পদ্ধতি রয়েছে। তাহলে দেখো, প্রথমে যদি আমরা জাতীয় আদমশুমারি পদ্ধতিটি দেখে থাকি, প্রথমে কি আছে? প্রত্যক্ষ গণনা। প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রত্যক্ষ গণনা। প্রত্যক্ষ গণনা বলতে কি বোঝায়? এই যে গণনাকারীগণ বা আদমশুমারি, কোনো একটা বছর কোনো একটা দেশে আদমশুমারি করতে গেলে সেখানে কিন্তু কিছু জনবল নিয়োগ করতে হয় সেটা গণনা করার জন্য। ডিরেক্টলি সেই জনবলগুলো বা সেই কর্মকর্তাগুলো যখন বাসায় যে একদম প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে ডাটা কালেক্ট করছে, সেটাকে বলছি আমরা প্রত্যক্ষ গণনা। অর্থাৎ যে গণনার সাথে একদম ডিরেক্টলি প্রত্যক্ষভাবে সশরীরে উপস্থিত, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ গণনা। তারপর আসছে কি আমাদের পরোক্ষ গণনা। জাতীয় আদমশুমারির দ্বিতীয়টা কি হচ্ছে আমাদের পরোক্ষ গণনা। পরোক্ষ গণনা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ধরো তুমি একটা অঞ্চলে বসবাস করো বা তোমার একটা উপজেলায় তোমার বসবাস, সেখানে তোমার সেই উপজেলায় ডাকযোগে বা কোনো একটা চিঠিপত্রের মাধ্যমে বা মেইল করে, এখন যেহেতু প্রযুক্তি আধুনিক হয়েছে, পূর্বে ছিল আমাদের ডাকযোগের মাধ্যমে জিনিসপত্র লেটার পাঠানো হতো, সেটা কি করবে? ওই অঞ্চলের একজন প্রতিনিধি
সেই অঞ্চলের একটা প্রতিনিধি, ধরো তোমার এলাকার একজন প্রতিনিধি, সে সংবাদদাতা হতে পারে বা জনসংখ্যা গণনা করে, এরকম একজন প্রতিনিধির কাছে একটা ফর্ম পাঠানো হবে। সে ওই এরিয়া সম্পর্কে একদম ইন ডিটেলসে সেই ফর্মে ফিল আপ করে দিবে, সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বা সেন্ট্রালে চলে আসবে। সেখান থেকে আবার হিসাব নিকাশ হবে। অর্থাৎ যেখানে প্রত্যক্ষভাবে গণনা করা হচ্ছে না, প্রত্যক্ষভাবে সশরীরে প্রত্যেক বাড়ি বাড়ি যে গণনা করা যে পদ্ধতিটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ গণনা। কিন্তু সশরীরে বাড়ি বাড়ি না গিয়ে যে গণনার পদ্ধতিটা একটা উপজেলায় বা একটা ইউনিয়নের তোমার গণনাকারীর কাছে বা কর্মকর্তার কাছে পাঠিয়ে দিচ্ছে, সে ওই ইউনিয়ন সম্পর্কে সার্বিক তথ্যাদি একটা লেটারের মধ্যে বা একটা ফর্মের মধ্যে ফিল আপ করে যে কর্মকর্তার কাছে দিচ্ছে, সেটাকে আমরা কি বলছি? পরোক্ষ গণনা পদ্ধতি। সেটা কি হচ্ছে? পরোক্ষ গণনা পদ্ধতি। তাহলে দেখো আমরা প্রত্যক্ষ গণনা এবং পরোক্ষ গণনাটা শিখে ফেললাম। তারপর আছে কি আমাদের প্রকৃত গণনা পদ্ধতি। প্রকৃত গণনা পদ্ধতি বলতে বোঝানো হয় যে দেখো আমাদের দেশের এই 56,000 বর্গ মাইলের আমাদের এই দেশটাতে বিভিন্ন জায়গায় কিন্তু লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? এর মধ্যে এক একজন দেখা যায় যে কারো বাসা গ্রামে, সে থাকছে কি শহরে এসে তার কর্মসংস্থানের তাগিদে বা তার জীবিকার তাগিদে শহরে এসে থাকছে হচ্ছে। এরকমভাবে কিন্তু যেখানে তার যার বসবাস, সেখানে অর্থাৎ যেখানে তার হোম টাউন বা রুটস, সেখানে না থেকে কিন্তু অন্য জায়গায় সে বসবাস করছে। এই যে অন্য জায়গায় এসে বসবাস করছে, তার নির্দিষ্ট স্থানে সে থাকছে না। অর্থাৎ এই প্রকৃত গণনা পদ্ধতিতে ধরা হয় যে ব্যক্তি যেখানে বসবাসরত সেখানেই তাকে গণনার অন্তর্ভুক্ত করা হলে সেটা হবে হচ্ছে আমাদের প্রকৃত গণনা। প্রকৃত গণনাটা কি আবার একটু যদি বলি, যে যেখানে বসবাসরত সেখানেই যদি তাকে ওই আদমশুমারির বা সেই শুমারির অন্তর্ভুক্ত করা হয়, সেটাই হবে আমাদের প্রকৃত গণনা। সেটা হবে কি? আমাদের প্রকৃত গণনা। তারপর কি আছে? আমাদের বৈধ গণনা। দেখো আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ দেখলাম, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে বা পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। তারপর আছে প্রকৃত গণনা এবং বৈধ গণনা। বৈধ গণনাতে কি হয়? বৈধ গণনাতে প্রত্যেকের যে মূল বাসস্থান, ধরো অনেকে ঢাকায় এসে আমরা বললাম যে বসবাস করছে, তার মূল বাসস্থান হচ্ছে কোনো গ্রামে, কোনো অঞ্চলে বা কোনো একটা ইউনিয়নের অন্তর্ভুক্ত। সেখানে প্রত্যেকের যে বাসস্থান অনুযায়ী যে গণনাটা করা হয়, সেটা হচ্ছে কি? বৈধ গণনা। এই প্রকৃত গণনাতে হচ্ছে কি? যে যেখানে অবস্থানরত সেখানে তাকে যে গণনা করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত গণনা। আর বৈধ গণনাতে হচ্ছে কি? প্রত্যেকের বাসস্থানে যে গণনাটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বৈধ গণনা। তাহলে আমরা আদমশুমারির কয়টা পদ্ধতি দেখলাম? জাতীয় আদমশুমারি গণনার 4টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে প্রত্যক্ষ গণনা, আরেকটা হচ্ছে পরোক্ষ গণনা, 3 হচ্ছে কি প্রকৃত গণনা, 4 হচ্ছে কি বৈধ গণনা। তাহলে দেখো প্রকৃত গণনা কি বললাম? যে প্রত্যক্ষ গণনা কি বললাম? যেখানে সশরীরে উপস্থিত হয়ে গণনাকারীগণ সেই সংখ্যাটা জানার চেষ্টা করে। পরোক্ষ গণনা হচ্ছে সেখানে সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বা সেন্ট্রাল থেকে একটা চিঠি পাঠানো হয় সেই উপজেলাতে বা সেই ইউনিয়ন পরিষদে, এরকম জায়গাতে, সেখানে তারা ওই অঞ্চল সম্পর্কে সার্বিক তথ্যাদি ওই ফর্মটাতে ফিল আপ করে সেন্ট্রালের কাছে পাঠিয়ে দিচ্ছে। তারপর প্রকৃত গণনা হচ্ছে কি? যেখানে বসবাসরত সেখানেই যে গণনাটা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত গণনা। আর বৈধ গণনা বলছে হচ্ছে যে প্রত্যেকের বাসস্থানে তাকে যখন আওতাভুক্ত করা হয়, সেটা হচ্ছে আমাদের বৈধ গণনা। তাহলে আমরা জাতীয় আদমশুমারির কি পেয়ে গেলাম? 4টা পদ্ধতি শিখে ফেললাম। তারপর আছে আমাদের 2 নম্বরে কি? জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। 2 নম্বরে আছে হচ্ছে জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। দেখো আমাদের প্রত্যেকে যার জন্ম গ্রামে বা শহরে যেখানেই বলো, সেটা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হতে পারে, কোনো একটা পৌরসভার অন্তর্ভুক্ত হতে পারে, কোনো একটা সিটি কর্পোরেশনের কোনো একটা ওয়ার্ডের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের কিন্তু একটা জন্ম সনদ বা জন্ম নিবন্ধন তৈরি করা হয়, তাই না? জন্মগ্রহণের পর সেটা কিন্তু জন্ম নিবন্ধন তৈরি করা হয় আমাদের প্রত্যেকেরই। দেখো আমরা এনআইডি কার্ড পাওয়ার পূর্বে বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার পূর্বে কিন্তু আমরা সেই জন্ম নিবন্ধনটাকে আমাদের পরিচয় হিসেবে স্কুল কলেজগুলোতে ব্যবহার করে থাকি। তাহলে এই যে আমাদের জন্ম নিবন্ধন, জন্মের পরই এই সেন্ট্রালগুলোতে যে আমরা জন্ম নিবন্ধন করছি, সেটাই হচ্ছে কি একটা জাতীয় নিবন্ধকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে জনসংখ্যার বৃদ্ধিটাও গণনা করা যাচ্ছে। দেখো এই জাতীয় নিবন্ধকরণ পদ্ধতিটা সর্বপ্রথম 1826 সালে ইংল্যান্ডে চালু হয়েছিল। কত সালে? 1826 সালে ইংল্যান্ডে চালু হয়েছিল। 1826 হবে না, সেটা 1836 হবে। 1836 সালে ইংল্যান্ডে চালু হয়েছিল। কত সালে? 1836 সালে ইংল্যান্ডে চালু হয়েছিল। কিন্তু তখন সেখানে চালু হবার পর সেখানে একটা ব্যর্থতা দেখা যায়, যার কারণে ইংল্যান্ডের সরকার কি করে? পরবর্তীতে 1876 সালে এটার জন্য একটা জরিমানার বিধান প্রচলন করে, যে তোমরা যদি জন্মগ্রহণ করবার পরই সেটাকে জন্ম নিবন্ধন না করো, তাকে নিবন্ধিত না করো দেশের জনসংখ্যার মধ্যে, তাহলে তোমাকে একটা জরিমানার পরিমাণ গুনতে হবে। যার ফলে যেটা আরেকটা নতুন পরিমাণে বেগ পায় এবং সুষ্ঠুভাবে পরবর্তীতে পরিচালিত হয়। পরবর্তীতে 1926 সাল থেকে কি হয়? এই গণনাটা সুন্দরভাবে
পরিচালিত হতে থাকে। কিন্তু দেখো এই জনসংখ্যা সম্পর্কিত যে জনসংখ্যার পরিমাপ সেটা সর্বপ্রথম শুরু হয় হচ্ছে তোমার সুইডেনে। এই জনসংখ্যা সম্পর্কিত যে পরিমাপ সেটার সর্বপ্রথম চালু হয় হচ্ছে সুইডেনে, যে কারণে সুইডেনকে এই জনসংখ্যা বিষয়ের একটা অগ্রদূত হিসেবে ধরে নেওয়া হয়। কারণ এখানেই হচ্ছে জনসংখ্যা যে বিষয়টা আছে সেটা সম্পর্কিত পরিমাপ সকল বিষয় সর্বপ্রথম শুরু হয়েছিল সুইডেনে। সে কারণে সুইডেনকে জনসংখ্যা পরিমাপের পদ্ধতি বা জনসংখ্যা পরিমাপের একটা অন্যতম আদর্শ একক হিসেবে বা আদর্শ দেশ হিসেবে গণনা করা হয়। দেখো তাহলে জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতিটা কি বললাম আমরা, যেখানে আমরা যে জন্মগ্রহণ করবার পর একটা ওয়ার্ডের যে একটা জাতীয় নিবন্ধকরণ পদ্ধতি আছে সেখানে যে অন্তর্ভুক্ত হচ্ছে সেটা হচ্ছে জাতীয় নিবন্ধকরণ পদ্ধতি। আবার একজন লোক মৃত্যু যাবার পর বা মারা যাবার পর সেখানে যে আমরা মৃত্যু সনদ বানাচ্ছি, কতজন লোক মারা গেল, সেটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ জাতীয় নিবন্ধকরণে এই মৃত্যু সনদ বা জন্ম সনদ এগুলো হচ্ছে আমাদের জাতীয় নিবন্ধীকরণের পদ্ধতি। এভাবেও একটা জনসংখ্যা গণনা করা হয়ে থাকে। তারপর দেখো বিশেষ নমুনা জরিপ, অর্থাৎ বিশেষ নমুনা জরিপ এর মাধ্যমে কি করা হয়, বিভিন্ন লোকজনের সাহায্যে একটা নমুনা তৈরি করা হয় জনসংখ্যা কীরকম থাকতে পারে সেই অঞ্চলে, সেটার একটা যে নমুনা তৈরি করা হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এর মাধ্যমে সঠিক তথ্য সবসময় পাওয়া যায় না। তারপর আসে হচ্ছে আমাদের 4 নম্বরে প্রাক্কলন কৌশল। প্রাক্কলন কৌশলটা কি, দেখো প্রাক্কলন ওয়ার্ডটা কিন্তু একটু নতুন লাগতে পারে বা একটু অপরিচিত আমাদের কাছে। দেখো প্রাক্কলন কৌশল এই ক্ষেত্রে কি হয়, দেখো যখন কোনো একটা অঞ্চল সম্পর্কে তথ্যের অপর্যাপ্ততা থাকে বা সেই অঞ্চলটা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব থাকে, তখন কি করা হয়, সে ওই এরিয়াটার যে একটা তথ্যটা কালেক্ট করে অন্য একটা অঞ্চলের ওই এরিয়ার মতোই দেখতে যে আরেকটা এরিয়া বা ওই এরিয়ার অনুরূপ যে আরেকটা এরিয়া, সেই এরিয়াটার জনসংখ্যা কালেক্ট করে তার অনুরূপভাবে যে এই পরবর্তী যে আরেকটা অঞ্চল সেই অঞ্চলের যদি আমাদের জনসংখ্যা পরিমাপ করা হয় সেটা হবে হচ্ছে আমাদের প্রাক্কলন কৌশল। অর্থাৎ একটি অঞ্চলের জনসংখ্যা কাউন্ট করে অন্য একটি অঞ্চলকে সেই অনুরূপ হিসেবে বিবেচনা করে সেই অঞ্চলের যখন জনসংখ্যা পরিমাপ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাক্কলন কৌশল। সেটা হচ্ছে কি আমাদের প্রাক্কলন কৌশল। তাহলে আমরা জাতীয় জনবিজ্ঞানজনিত তথ্য উপাত্ত সংগ্রহে অর্থাৎ জনসংখ্যা পরিমাপের কয়টি পদ্ধতি জানলাম, 4টি পদ্ধতি। প্রথম হচ্ছে কি জাতীয় আদমশুমারি পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে কি জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, তৃতীয় হচ্ছে আমাদের বিশেষ নমুনা জরিপ, চতুর্থ হচ্ছে কি প্রাক্কলন কৌশল। প্রাক্কলন কৌশলটা কোনটাকে বললাম আমরা, যে অনুরূপ একটা এরিয়ার যে এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা একটু টাফ, সেরকম আরেকটা এরিয়ার জনসংখ্যা কালেক্ট করে সেটার তুলনামূলকভাবে বা সেটার অনুরূপ ওই অঞ্চলটার জনসংখ্যা যখন কাউন্ট করা হয় সেটা হচ্ছে আমাদের প্রাক্কলন কৌশল। তাহলে আমরা জনসংখ্যা পরিমাপের 4টি পদ্ধতি সম্পর্কে জেনে ফেললাম। তারপর দেখো আমরা দেখো প্রজনন ও মৃত্যু সংখ্যা পরিমাপ। প্রজনন মানে কি, জন্মগ্রহণ করা, তাই না? তাহলে দেখো আমরা কোন কোন উপায়ে আমরা কিন্তু দেখলাম যে জনসংখ্যা ওইটার তথ্যটা কালেক্ট করা হচ্ছে। তথ্যটা কালেক্ট করার পদ্ধতি দেখলাম কি 4টি। এখন জনসংখ্যা তো পরিমাপ করতে হবে, কোন কোন ইকুয়েশনের মাধ্যমে বা কোন কোন সূত্রের মাধ্যমে কোন উপায়ে আমরা জনসংখ্যাটাকে পরিমাপ করছি সেটা আমরা এখন শিখবো। দেখো প্রজনন বলতে কি বুঝি আমরা, জন্মসংখ্যা, তাই না? জন্মসংখ্যার তারপর কি আছে আমাদের মৃত্যু সংখ্যা। মৃত্যু সংখ্যা এইটি পরিমাপের অনেক পদ্ধতি আছে, বিভিন্ন দেশ বিভিন্ন রকম পদ্ধতি ফলো করে, কিন্তু আমাদের দেশে কোন কোন পদ্ধতি আছে দেখো। আমাদের দেশে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার, আমাদের দেশে কি করা হয়, স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার এই দুইটার পরিমাপ করার মাধ্যমে আমাদের দেশে জনসংখ্যার পরিমাপটা করা হয়। তাহলে দেখো স্থূল জন্মহার, প্রথমে কি স্থূল জন্মহারকে কি বলছি ইংরেজিতে আমরা, ক্রুড বার্থ রেট অর্থাৎ সিবিআর। এটা আমাদেরকে মনে রাখতে হবে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ক্রুড বার্থ রেট অর্থাৎ হচ্ছে সিবিআর, এটাকে আমরা স্থূল জন্মহার বলছি। দেখো স্থূল জন্মহার নির্ণয় করার যে সূত্রটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে কি আছে, নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা, মানে একটা নির্দিষ্ট বছরে কতজন জনসংখ্যা বা কতজন শিশু জন্মগ্রহণ করলো সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যাকে ওই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, ওই নির্দিষ্ট বছরের একটা অর্থ বছর ধরতে পারি বা একটা নির্দিষ্ট বছরের মধ্য সময়ের ওই দেশের যে জনসংখ্যাটা, তাহলে কি কতজন শিশু জন্মগ্রহণ করলো তাকে ওই দেশের জনসংখ্যা দ্বারা মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তারপর কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো তাহলে কি পেলাম আমরা, নির্দিষ্ট সময়ে ওই বছরে নির্দিষ্ট সময়ের জীবিত শিশুর সংখ্যা হচ্ছে কি সামেশন বি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, সামেশন বি। এবং সেই বছরে যে মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা সেটাকে আমরা প্রকাশ করছি সামেশন পি দ্বারা, অর্থাৎ সেই বছরের সেই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের যে পপুলেশনটা সেটাকে সামেশন পি দ্বারা প্রকাশ করছি। তাহলে দেখো সামেশন বি মানে কি, নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা, আর সামেশন পি মানে হচ্ছে নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। অর্থাৎ ওই মধ্য সময়ের ওই নির্দিষ্ট বছরের মোট জীবিত সংখ্যাকে মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা স্থূল জন্মহারটা পেয়ে যাচ্ছি। স্থূল জন্মহার, স্থূল জন্মহারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সিবিআর দ্বারা। এটা হচ্ছে কি ক্রুড বার্থ রেট। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চেনে চলে আসে যে সিবিআর মানে কি, সেটাও কি হবে আমাদের ক্রুড বার্থ রেট। তাহলে দেখো আমরা
স্থূল জন্মহার নির্ণয়ের সূত্রটা পেয়ে গেলাম। প্রথমে কিন্তু দেখলাম আমরা কি তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি। তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি ছিল কি 4টা, জাতীয় আদমশুমারি, জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ, আর হচ্ছে কি প্রাক্কলন কৌশল। তারপর দেখো আমরা স্থূল জন্মহার নির্ণয়ের যে সূত্রটা সেটাও কিন্তু জেনে ফেললাম। এখন আমরা যদি একটা সংখ্যা অঙ্কর মাধ্যমে বা একটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা স্থূল জন্মহার নির্ণয় করাটা আরো সুন্দরভাবে শিখতে পারবো। দেখো একটা প্র্যাকটিস আমরা এখানে রেখেছি। দেখো প্রথমে কি দেওয়া আছে, 2020 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে। প্রথমে আমাদের কি ছিল, সিবিআর এর সূত্রটা নির্দিষ্ট বছরে জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা। তাহলে দেখো বাংলাদেশে কত, একটা নির্দিষ্ট বছরে 20 লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে। এখানে কিন্তু মৃত শিশু অন্তর্ভুক্ত হবে না, কারণ সে তো মারাই যাচ্ছে। এখানে কি জীবিত শিশু জন্ম লাভ করে। জনসংখ্যা পরিমাপটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে জীবিত শিশুটা লক্ষ্য করতে হবে। বাংলাদেশে কত, 20 লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে এবং উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত, 16 কোটি। ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত, 16 কোটি হলে ওই বছরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত, ওই দেশে বা ওই বছরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত। তাহলে দেখো আমরা স্থূল জন্মহার বা সিবিআর নির্ণয়ের সূত্রটা কি দেখলাম, সিবিআর ইকুয়াল টু কি সামেশন বি ভাগ সামেশন কি পি ইন্টু 1000 ইন্টু কি আমাদের 1000। তাহলে দেখো সামেশন বি মানে কি দেখলাম আমরা, ওই বছরের মধ্য সময়ের জন্মগ্রহণ করা জীবিত শিশুর সংখ্যা। সামেশন বি মানে কি, ওই বছরে জন্মগ্রহণ করা জীবিত শিশুর সংখ্যা। জীবিত শিশু কত ছিল, 20 লক্ষ। আর আমাদের এই কত ছিল, আমাদের দেখো হচ্ছে ওই বছরের মোট জনসংখ্যা কত ছিল, 16 কোটি। মোট জনসংখ্যা ছিল কত আমাদের, 16 কোটি। তাকে আমরা কি দ্বারা গুণ করব, 1000 দিয়ে গুণ করব। তাকে আমরা কি দিয়ে গুণ করব, 1000 দিয়ে। তাহলে দেখো এটা আমরা যদি বের করে 1000 দিয়ে গুণ করি, দেখো 20 লক্ষকে 16 কোটি দিয়ে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, 20 ভাগ কত, 16 কোটি। 20 লক্ষকে 16 কোটি দিয়ে যদি ভাগ করি তাহলে আসে আমাদের কত, 1.25। তাকে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করব। তাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 1.25 ইন্টু কত, 1000। দেখো এখানে আমাদের আসছে কিন্তু ওই যে 1000 দিয়ে গুণ করলে 1250-এর মতো আসছে। কিন্তু এখানে আমাদের দেখো, কিন্তু এখানে আমরা 20 লক্ষ পরিমাণটা উঠাই নাই। আমরা যদি এখানে 20 লক্ষ দিয়ে দেই, দেখো 200, 2000, 20,000, 2 লক্ষ, 20 লক্ষ। দেখো তারপর দিব হচ্ছে আমরা 16 কোটি, 1660, 1600, 16,000, 1,60,000, একটা শূন্য দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কিন্তু আমাদের বের হয়ে গেল। এটা আমরা একটু মুছে সুন্দর মতো করার চেষ্টা করি। দেখো যদি এখানে আমরা কত দিব, প্রথমে 20 লক্ষ, তাই না, 20 লক্ষ, এটা হচ্ছে আমাদের 20 লক্ষ হলো। তারপর আসবে কত আমাদের, 16 কোটি। তারপর আসবে 16 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো আরেকটা শূন্য হবে, তারপরে তাকে আমরা কি দ্বারা ভাগ দিব, গুণ দিব 1000 দিয়ে। তাহলে এটার যদি আমরা ইকুয়েশনটা বের করে ফেলি তাহলে দেখো 20 লক্ষ, 20-এর পর কয়টা শূন্য হবে, 2, 4, 6। দেখো তাহলে আমাদের 20 লক্ষ বের হয়ে গেল। তারপর সেটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 16 কোটি দিয়ে। 3, 6, 7টা শূন্য হবে। তাহলে কত আসছে দেখো, 0.0125 ইন্টু কত হবে আমাদের, 1000 ইন্টু হবে কত, 1000। এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো আমাদের স্থূল জন্মহার কত আসছে, 12.5। স্থূল জন্মহারের রেট কত আসছে, 12.5। এইভাবে দেখো আমরা কিন্তু সমাধান করতে পারি। দেখো আমাদের স্থূল জন্মহারটা কত আসলো, দেখো সামেশন বার্থ, ওই বছরের মোট জীবিত শিশুর সংখ্যাকে আমরা ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ দিচ্ছি। তাহলে ওই বছরের মধ্যবর্তী সময়ের কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে ওই বছরটাতে, 20 লক্ষ। আর মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা কত ছিল, 16 কোটি। তাকে আমরা 20 লক্ষকে 16 কোটি দ্বারা ভাগ করে কত দিয়ে গুণ করেছি, 1000 দিয়ে। তাহলে আমাদের স্থূল জন্মহারের পরিমাণ কত আসলো, 12.5। তাহলে দেখো আমরা কিন্তু এই সহজে আমরা স্থূল জন্মহারের
পরিমাণটা বের করে ফেলতে পারি। তারপর দেখো আছে আমাদের স্থূল মৃত্যুহার। আমরা কিন্তু জন্মহারটা বের করলাম, তারপর কি বের করবো? মৃত্যুহার। কারণ একটি দেশের জনসংখ্যা যখন নির্দিষ্ট পরিমাণে তুমি গণনা করতে যাবা, সেই দেশে কিছু জনসংখ্যা নতুন করে জন্মগ্রহণ করছে, জীবিত শিশু জন্মগ্রহণ করছে, আবার অনেক লোক কিন্তু মারা যাচ্ছে। এই দুইটার পার্থক্যটাই কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ের কি হয়, একটা জনসংখ্যা বের হয়। প্রথমে আমরা স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার বের করার চেষ্টা করব। দেখো স্থূল মৃত্যুহার কি? সিডিআর। আমরা স্থূল জন্মহারকে বের করছি কি দ্বারা? স্থূল জন্মহারকে বের করছি সিবিআর দ্বারা। আর এই ক্ষেত্রে আমাদের স্থূল মৃত্যুহারটা কি? সিডিআর। স্থূল মৃত্যুহার হচ্ছে আমাদের সিডিআর, অর্থাৎ ক্রুড ডেথ রেট। সিডিআর কি বলছি আমরা? ক্রুড ডেথ রেট। সিডিআর হচ্ছে সিডিআর হচ্ছে ক্রুড ডেথ রেট। মানে আমরা এই সিডিআরটা এবং সিবিআরটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ইকুয়েশনের ক্ষেত্রে অনেক সময় শর্ট হিসেবে সিডিআর সিবিআর দিয়ে ফেলতে পারে। তাহলে দেখো স্থূল মৃত্যুহার নির্ণয়ের ক্ষেত্রে কি দেখব? ওই বছরের আমরা স্থূল জন্মহার যখন বের করেছি তখন কিন্তু দেখেছি যে ওই বছরে মোট জীবিত শিশুর সংখ্যাকে আমরা মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করেছি। তাহলে জীবিত শিশুর ক্ষেত্রে দিয়েছি কি? বি, বার্থ। যেহেতু জন্মগ্রহণ করে সেহেতু বার্থ, এবং যেহেতু মৃত্যুবরণ করছে সেহেতু এটাকে দিব আমরা ডি, অর্থাৎ সামেশন ডি। সামেশন ডি মানে হচ্ছে ওই বছরের ওই নির্দিষ্ট বছরে মৃত্যুবরণ করা লোক সংখ্যা বা জনসংখ্যা, কতজন লোক মৃত্যুবরণ করলো তাকে আমরা কি মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করব। তাহলে দেখো সামেশন ডি মানে কি? নির্দিষ্ট বছরে মোট মৃত্যু সংখ্যা, ওই নির্দিষ্ট বছরে কতজন লোক মৃত্যুবরণ করলো সেটা হচ্ছে কি আমাদের সামেশন ডি। এবং সামেশন পি হচ্ছে কি? ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। অর্থাৎ প্রথমে থাকবে কতজন শিশু জন্মগ্রহণ করলো, তাকে আমরা ভাগ করব ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা, এবং স্থূল মৃত্যুহারের ক্ষেত্রে ভাগ করব কি? ওই বছরে মোট কতজন লোক মৃত্যুবরণ করলো তাকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করব, তারপর 1000 দ্বারা গুণ করে ফেলবো। আমরা যদি আরেকটা ম্যাথ টার্ম করতে যাই তাহলে কিন্তু এটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। দেখো স্থূল মৃত্যুহার 2016 সালের আমাদের স্থূল মৃত্যুহারের পরিমাণটা আমরা যদি বের করি, দেখো বাংলাদেশে কত? 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো। 2016 সালে বাংলাদেশে কত? 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, এবং উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত? 16 কোটি। মধ্য সময়ের জনসংখ্যা কত? 16 কোটি। তাহলে স্থূল মৃত্যুহার কত? স্থূল মৃত্যুহারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিডিআর দ্বারা। স্থূল মৃত্যুহারকে প্রকাশ করি সিডিআর দ্বারা। সিডিআর হচ্ছে কি? ক্রুড ডেথ রেট। এটাকে আমরা, এটা সূত্রটা কি দেখলাম? সামেশন ডি, অর্থাৎ সামেশন ডি হচ্ছে কি? ওই বছরে মোট কতজন লোক মৃত্যুবরণ করলো। তারপরে সামেশন পি হচ্ছে কি? আমাদের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, তাকে আমরা কি করব? 1000 দ্বারা গুণ করব, তাকে আমরা 1000 দ্বারা গুণ করব। তাহলে দেখো ওই বাংলাদেশে 2016 সালে কতজন লোক মৃত্যুবরণ করে? 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো। 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো। 16 লক্ষ লোক। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি হলো? 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, এবং ওই সময়ের জনসংখ্যা কত ছিল? ওই সময়ের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা ছিল কত? 16 কোটি। তাহলে দেখো জনসংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো আমাদের 16 কোটি লোক মৃত্যুবরণ করলো, তাকে আমরা কি দ্বারা গুণ করব? ভাগ 1000 দ্বারা গুণ করব। তাহলে এটাকে আমরা যদি এখন ভাগ করে দেই ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে দেখো যেহেতু অ্যান্সার বের করা আমার সামনে ক্যালকুলেটর নেই, সেহেতু আমি অ্যান্সারটা বের করছি না, এটা তোমরা ক্যালকুলেটর দ্বারা বের করে ফেলবে। তাহলে আমরা কি? স্থূল মৃত্যুহারের পরিমাণটা পেয়ে গেলাম। দেখো তাহলে কিন্তু আমাদের স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহারটা কিন্তু এভাবে আমরা বের করে ফেলতে পারি। এখন এটা এই 16 লক্ষকে 16 কোটি দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের স্থূল মৃত্যুহারের পরিমাণটা বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? আমাদের স্থূল মৃত্যুহারের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা যে পরিমাপের যে পদ্ধতি, ও প্রথমে দেখেছি কি? তথ্য সংগ্রহের পদ্ধতি। এখন দেখছি কি? কিভাবে পরিমাপ করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে? পরিমাপ করা হচ্ছে। তাহলে আমরা কিন্তু স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার বের করার উপায়টা পেরে গেলাম। তারপর দেখো আছে আমাদের কি? স্বাভাবিক বৃদ্ধির হার। প্রথমে কি আছে আমাদের? স্বাভাবিক বৃদ্ধির হার, মানে পূর্বের বছরের তুলনায় বর্তমান বছরে কতটুকু বা কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটাই কিন্তু আমরা স্বাভাবিক বৃদ্ধির হার দ্বারা বের করছি। তাহলে দেখো স্বাভাবিক বৃদ্ধির হারে কি বের করা হয়? কোনো দেশে যতজন শিশু বা যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করলো এবং কতজন লোক মৃত্যুবরণ করলো, তার পার্থক্যকে জনসংখ্যার বৃদ্ধির হার বলে। তার পার্থক্যকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করি, যেহেতু আমরা এটা কি শতকরায় বের করছি, সে কারণে কি করব? 100 দ্বারা গুণ করব। ওখানে স্থূল মৃত্যুহার কি ছিল? হাজারে ছিল। স্থূল মৃত্যুহার কি? আমাদের হাজারে, বা স্থূল জন্মহার ছিল হাজারে। যেহেতু আমরা স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার বের করছি, সেহেতু এটা আমরা শতকরা হিসাবে বের করব। তাহলে দেখো আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার কি? কোনো দেশের জনসংখ্যার জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলে। অর্থাৎ কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করলো এবং কতজন লোক মারা গেল, তার যে পার্থক্যটা সেটাই হচ্ছে কি আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার। অর্থাৎ কতজন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর কতটুকু পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনো নির্দিষ্ট বছরে এই হার নির্ণয় করা গেলেও সাধারণত এটি গতি অর্থে অর্থাৎ কয়েক বছরের জনসংখ্যা বৃদ্ধির ধারা বোঝাতে স্বাভাবিক বৃদ্ধির হার ধারণাটি ব্যবহার করা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরের জনসংখ্যা বৃদ্ধির হার যখন বের করছি আমরা, সেটাকে কিন্তু আমরা পরবর্তী কয়েক বছরের জন্য বলতে পারি যে আমাদের দেশে এত পার্সেন্ট করে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো একটা বৃদ্ধির গতিধারা বোঝাতে স্বাভাবিক বৃদ্ধির হার ধারণাটি ব্যবহৃত হয়। একে শতকরা হার হিসেবে দেখানো হয়। এটাকে কী করা হয়? শতকরা হার হিসেবে দেখানো হয়। অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধির হারটাকে আমরা শতকরায় বের করছি। তাহলে দেখো নর্মাল গ্রোথ রেট বা নর্মাল বা ন্যাচারাল গ্রোথ রেট হচ্ছে কি এনজিআর, স্বাভাবিক বৃদ্ধির হার বা নর্মাল গ্রোথ রেট। এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? এনজিআর। সিবিআর দ্বারা কী প্রকাশ করছি আমরা? স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট। আর সিডিআর দ্বারা প্রকাশ করছি হচ্ছে স্থূল মৃত্যুহার, ক্রুড ডেথ রেট। আর এনজিআর হচ্ছে কি আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার। তাহলে দেখো জন্ম হার থেকে মৃত্যু হারকে বিয়োগ করে যদি সেটাকে আমরা 1000 দ্বারা বিয়োগ করে সেটাকে 1000 দ্বারা ভাগ করব, তারপর কি করব? 100 দিয়ে গুণ করব। 100 দ্বারা কেন গুণ করব? কারণ এটাকে আমরা শতকরায় প্রকাশ করছি। তাহলে দেখো একটা যদি প্র্যাকটিস করি আমরা, দেখো মনে করি 2016 সালে বাংলাদেশের জন্মহার কত ছিল? 18.8 এবং মৃত্যুহার কত ছিল? 5.1। এটা কিন্তু আমরা ওই যে স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার কিন্তু প্রথমে বের করলাম, তাই না? তাহলে দেখো 2016 সালে ধরলাম বাংলাদেশের জন্মহার ছিল 18.8 এবং মৃত্যুহার ছিল 5.1। তাহলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? তাহলে যদি আমরা এই সূত্রের মাধ্যমে পড়ার চেষ্টা করি, তাহলে দেখো এনজিআর ইকুয়াল টু কি? জন্মহার কত ছিল? 18.8। জন্মহার ছিল কত? 18.8 এবং মৃত্যুহার কত ছিল? 5.1 বা 5.1। তাকে আমরা কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ করব। তাকে আমরা 1000 দ্বারা ভাগ করব এবং পরিশেষে 100 দ্বারা গুণ করব, যেহেতু এটাকে আমরা শতকরায় বের করছি। তাহলে দেখো আমাদের স্বাভাবিক বৃদ্ধির হারটা কত হয়? তোমরা যদি ক্যালকুলেটর দ্বারা একটু চেষ্টা করো, আমি আমার ফোনের ক্যালকুলেটর দিয়ে একটু করার চেষ্টা করছি। দেখো 18.8 থেকে কত বিয়োগ দিতে হবে? বিয়োগ হচ্ছে কি 5.1। তাহলে আমাদের কত আসলো? 13.7। এটাকে আমরা আবার কত দ্বারা ভাগ করব? 13.7কে ভাগ করব হচ্ছে আমরা 1000 দিয়ে। 13.7কে ভাগ করব 1000 দিয়ে। তাহলে দেখো আমাদের এটার রেজাল্ট কত আসলো? 0.0137। এটাকে আবার কি করব? আমরা 100 দ্বারা গুণ করব। এটাকে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো 100 দ্বারা গুণ করলে কত আসে আমাদের? দেখো 100 দ্বারা গুণ করলে ইন্টু 100, তাহলে হচ্ছে আমাদের 1.37 বা 1.37। কত হচ্ছে? 1.37। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার। অর্থাৎ জন্মহার থেকে মৃত্যুহারকে বিয়োগ করে আমরা 1000 দ্বারা ভাগ করলাম এবং পরিশেষে যেহেতু এটাকে শতকরায় প্রকাশ করছি সেহেতু 100 দ্বারা গুণ করলাম। তাহলে কিন্তু আমরা স্বাভাবিক বৃদ্ধির হার এটা সহজেই পেরে গেলাম। এখন কিন্তু পরীক্ষায় তোমাকে এভাবে দিয়ে দিতে পারে যে এই কোশ্চেনটাই ধরো দিয়ে দিল 2016 সালে বাংলাদেশের জন্মহার 18.8, মৃত্যুহার হচ্ছে 5.1 হলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? তখন যদি তোমরা এই এনজিআর বা নর্মাল গ্রোথ রেট এইটার সূত্রটা তোমরা পেরে যাও বা তোমাদের মনে থাকে বা তোমরা যদি পারো, তাহলে কিন্তু সহজেই স্বাভাবিক বৃদ্ধির হার এই সূত্রটা বা স্বাভাবিক বৃদ্ধির হারটা বের করে ফেলতে পারবে। তাহলে দেখো আমরা স্বাভাবিক বৃদ্ধির হারটাও কিন্তু বের করা শিখে ফেললাম। তারপর আছে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। অর্থাৎ আমাদের দেশে যে আমরা বলি যে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। অর্থাৎ পূর্বের তুলনায় এখন আমাদের দেশে জনসংখ্যা অতটা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার যে বের করছি সেটা আমরা কিভাবে বের করব? দেখো জন্মহার থেকে মৃত্যুহার আমরা বাদ দিলাম, তাহলে কিন্তু জন্ম মৃত্যুর একটা পার্থক্য হলো। কিন্তু আমাদের দেশে কিন্তু বাহিরের দেশ থেকে অনেক লোক এসে বসবাস করে এবং আমাদের দেশের অনেক লোক কিন্তু বাহিরের দেশে প্রবাসী হিসেবে বিদেশে প্রবাসী হিসেবে কর্মরত থাকে। তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। জন্মহার মৃত্যুহার দিয়ে একটা বৃদ্ধির হার আমরা বের করে ফেলতে পারি, কিন্তু এক্স্যাক্টলি যে দেশে বর্তমানে জনসংখ্যা কত আছে বা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশের লোকজন যে বাইরে থাকছে, এর যে একটা পার্থক্য জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলোর মধ্যে একটা পার্থক্য করেই জনসংখ্যা বৃদ্ধির হারটা আমরা বের করে ফেলি। ওটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পপুলেশন গ্রোথ রেট, দেখো শুধুমাত্র কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য দ্বারা জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করা হয় না, শুধু জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য দ্বারা। কেননা বললাম কি ওই দেশটাতে অনেক দেশ থেকে বহিরাগমন ঘটে এবং নিজ দেশ থেকে অন্য দেশে বহির্গমন ঘটে। তাহলে দেখো কারণ উক্ত দেশের অনেক মানুষ বিদেশ যেতে পারে, আবার অপরাপর দেশ হতে অনেক মানুষ উক্ত দেশে আসতে পারে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে বহিরাগমন ও বহির্গমন হারকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বহিরাগমন মানে যে বহিরাগমন মানে কি বলছি আমরা, বহিরে বা বাহিরে যাদের আগমন ঘটছে, বা বহিরাগমন বা বাহিরের দেশ থেকে যারা আগমন করছে আমাদের দেশে। আগমন মানে কি আসে, তাহলে কি বাহিরের দেশ থেকে যে আগমন করছে, এবং বহির্গমন অর্থাৎ বাহিরে যে গমন করছে বা বাহিরে যে যাচ্ছে। বহির্গমন দ্বারা কি বলছি আমরা, অর্থাৎ আমাদের দেশ থেকে লোকজন যদি বাহিরের দেশে যায় সেটা কি হচ্ছে আমাদের বহির্গমন। মানে বাহিরে, বহি মানে কি বাহিরে, এবং গমন মানে কি যাচ্ছে, বহির্গমন। আর বহিরাগমন মানে কি, বহি মানে বাহিরে, আর মানে বা আমাদের দেশে, আর আগমন মানে কি আসছে। তাহলে আমাদের দেশে যে আসছে এবং আমাদের দেশ থেকে যে যাচ্ছে এইটার হার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যেমন দেখো জনসংখ্যা বৃদ্ধির হার আমরা যদি সূত্রের মাধ্যমে অন্তর্ভুক্ত করি তাহলে দেখো কি হয়, আমরা পূর্বে যখন স্বাভাবিক বৃদ্ধির হার দেখেছি তখন কিন্তু সেখানে শুধু এইটুকু দেখেছি, প্লাস হচ্ছে কি 100 দ্বারা গুণ করেছি। তো এখানে কি করেছি, 100 দ্বারা গুণ করেছি। কিন্তু দেখো জনসংখ্যা বৃদ্ধির হারটা যখন আমরা বের করব তখন সেখানে জন্মহার প্লাস বহিরাগমন, তারপরে কি মৃত্যুহার প্লাস বহির্গমন, এটাকে আবার কি মাইনাস করে দেবো। দেখো জন্মহার মানে কি, জন্মহার মানে হচ্ছে কি জন্ম গ্রহণ করছে। বহিরাগমন মানে কি বাহিরে আসছে, মানে বৃদ্ধি পাচ্ছে। এটা কি হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে। জন্মহার মানে কি জনসংখ্যার যে বৃদ্ধি পায়, জন্মগ্রহণ করলে তো নিশ্চয়ই বৃদ্ধি পায়, তাই না। আর বহিরাগমন মানে কি, বহিরাগমন মানে বহি থেকে বাহির থেকে যে আগমন ঘটে। তাহলে দুইটার ফলেই কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যা কি করে বৃদ্ধি পায়। আর দেখো মৃত্যুহার মানে কি, মৃত্যুহার মানে হচ্ছে আমাদের, মৃত্যুহার মানে হচ্ছে, সরি এখানে বলেছিলাম যে এইটুকু লেখা ছিল, সেটা না, আমাদের আগেরটাই ছিল জন্মহার মাইনাস মৃত্যুহার, তাকে 1000 দ্বারা ভাগ করেছি। কিন্তু এখানে দেখো আমাদের জন্মহার এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর মৃত্যুহার মানে কি সেখানে জনসংখ্যা কমছে। বহির্গমন মানে বাহিরের দেশে যখন আমাদের দেশ থেকে লোকজন যাবে সেখানে বহির্গমন ঘটবে, তার ফলে কি জনসংখ্যা কমবে। তাহলে জন্মহারের সাথে বহিরাগমন যোগ করতে হবে মৃত্যুহারের সাথে বহির্গমন, কারণ দুইটা কিন্তু রিলেটেড। জন্মহার মানে কি বৃদ্ধি পাওয়া, বহিরাগমন মানে কি দেশে আসছে যেহেতু জনসংখ্যা তার মানে বৃদ্ধি পাবে। আর মৃত্যুহার মানে কি হ্রাস পাওয়া, আর বহির্গমন মানে বাহিরের দেশে যাচ্ছে সেটাও কি হ্রাস পাচ্ছে, জনসংখ্যা বাহিরে চলে গেলে কিন্তু হ্রাস পাবে, তাই না। তাহলে মৃত্যুহারের সাথে এই দুইটা বহির্গমনটা যোগ করে দিতে হবে। তাহলে জন্মহার প্লাস বহিরাগমন মাইনাস মৃত্যুহার প্লাস বহির্গমন, তাকে আমরা 1000 দ্বারা ভাগ করব। পরিশেষে জন্মহার, জনসংখ্যা বৃদ্ধির হারটা যেহেতু বের করছি নিশ্চয়ই সেটা আমরা শতকরায় বের করব, সে কারণে 100 দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটা যদি বের করার চেষ্টা করি, দেখো 2016 সালে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক বৃদ্ধির হারটা কিন্তু পেয়েছি আমরা 1.37, তাই না। ও পূর্বের স্লাইডটাতে দেখেছি কি স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.37। এখন দেখো এখানে আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটা বের করার চেষ্টা করি। দেখো 2016 সালে বাংলাদেশের জন্মহার ছিল কত, 19.2, এবং মৃত্যুহার কত ছিল 5.5। বহিরাগমনের হার কত, 2। বহির্গমন মানে কি বাহিরে গমন করে। দেখো বহিরাগমন এবং বহির্গমন এই দুইটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আমি বারবার বলছি, বহিরাগমন মানে কি, বহি মানে বাহিরে, বাহির থেকে যে আগমন ঘটে, আগমন, বহিযোগ আগমন মানে বাহির থেকে যে আগমন ঘটছে। আর বহির্গমন এই যে দেখো এই বহির্গমন এই ওয়ার্ডটা মানে কি, এই বহির্গমন মানে হচ্ছে বাহির, বহি মানে কি বললাম বাহিরে যাদের গমন করছে, মানে আমাদের দেশ থেকে যারা বাহিরে যাচ্ছে। তাহলে দেখো বাংলাদেশের জন্মহার, মৃত্যুহার, বহিরাগমন হার, বহির্গমন হার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের জন্মহার কত ছিল, জন্মহার ছিল হচ্ছে কত 19.2। এর সাথে আমরা কি যোগ করব, বহিরাগমনের হার কত 2, প্লাস হচ্ছে কি 2, বহিরাগমনের হার হচ্ছে আমাদের 2। আর মৃত্যুহার কত ছিল দেখো 5.5 বা 5.5, 5.5 প্লাস হচ্ছে দেখো বহির্গমনের হার কত, বহির্গমনের হার হচ্ছে কত 3, বহির্গমনের হার কত 3। তাকে আমরা কত দ্বারা ভাগ করব, দেখো 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। দেখো তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো আমি এটা বের করার চেষ্টা করি। দেখো প্রথমেই কত, জন্মহার কত 19.2, আমাদের জন্মহার কত আছে 19.2 প্লাস বহিরাগমনের হার কত 2, ঠিক আছে। সেটাকে আমরা বিয়োগ করব কত, মৃত্যুহার হচ্ছে 5.5 আর বহির্গমনের হার কত 3, বহির্গমনের হার কত হচ্ছে 3। এটা তাহলে আমাদের কত আসলো, এটাকে আমরা আবার ভাগ করব হচ্ছে 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ করব। দেখো 1000 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 21.19, 21.19। এটাকে আমরা কি করব, 100 দ্বারা আবার গুণ করব। এটাকে আবার 100 দ্বারা যদি গুণ করি ইন্টু 100, দেখো এটা এখানে একটু ভুল হয়েছে। এখানে যদি আমরা এইটা যদি বের করি, এখানে উপরে আসে কত 12.7, উপরে আসে হচ্ছে তোমার 12.7,
7, এরপরে আসে কত 12.7 ভাগ হবে কত আমাদের 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব, তারপর 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো 12.7কে যদি 1000 দ্বারা ভাগ করি, 12.7 ভাগ হচ্ছে কত 1000, তাহলে কত আসছে আমাদের 0.0127 ইন্টু কত 100 ইন্টু হচ্ছে 100। তাহলে দেখো এটাকে আবার যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আসে 1.27, তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত 1.27, তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত আসছে 1.27। এটা তোমরা সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলতে পারো। তাহলে দেখো আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটা পেয়ে গেলাম। এখন তোমাদের পরীক্ষায় যদি এরকমভাবে জন্মহার, মৃত্যুহার, বহির্গমন হার, আগমন হার এগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু আশা করি তোমরা সহজেই জনসংখ্যা বৃদ্ধির হারটা বের করে ফেলতে পারবে। তাহলে দেখো আমরা প্রথমে কি জনসংখ্যা তথ্য বা জনসংখ্যার তথ্যগুলো সংগ্রহের যে পদ্ধতিগুলো সেগুলো দেখলাম, আদমশুমারি পদ্ধতি, নিবন্ধীকরণ পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ, তারপর হচ্ছে প্রাক্কলন কৌশল। তারপর কি দেখলাম হচ্ছে এগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি বা কিভাবে এক্সাক্ট পরিমাণটা বের করতে পারি। স্থূল জন্মহারের মাধ্যমে, স্থূল মৃত্যুহারের মাধ্যমে, দুইটার থেকে জন্মহার মৃত্যুহারের পার্থক্যকে আমরা কি বলছি স্বাভাবিক বৃদ্ধির হার। তারপর এটাকে যখন আমরা আবার বহির্গমন এবং বহিরাগমন অন্তর্ভুক্ত করছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটাও পেয়ে গেলাম। তারপর দেখো আমরা কি দেখবো জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বিষয়টা কিন্তু তোমরা ছোটবেলায়ও শিখে এসেছো। জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় হচ্ছে ওই দেশের মোট আয়তন অনুযায়ী বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে লোক বসবাস করে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে লোক বসবাস করে সেটাকে আমরা কি বলছি জনসংখ্যার ঘনত্ব। দেখো জনসংখ্যার ঘনত্ব বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের ভূমির সাথে জনসংখ্যার অনুপাত, মানে ওই দেশের যে ভূমির সাথে যে জনসংখ্যার যে অনুপাত সেটাকে বলছি কি আমরা জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে। তাহলে দেখো জনসংখ্যার ঘনত্ব আর কি ডেনসিটি অফ পপুলেশন, ডিপি কি ডেনসিটি অফ পপুলেশন। সিবিআর কি বলেছিলাম ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার, সিডিআর বলেছিলাম ক্রুড ডেথ রেট বা স্থূল মৃত্যুহার। তারপরে দেখো আর ডিপি হচ্ছে কি আমাদের, আর জনসংখ্যা বৃদ্ধির হার কি বলেছি নর্মাল বার্থ রেট এনবিআর, নর্মাল বার্থ রেট। আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, পিজিআর। দেখো তাহলে জনসংখ্যার ঘনত্ব ডিপি হচ্ছে কি, জনসংখ্যার ঘনত্ব ডিপি হচ্ছে কি ডেনসিটি অফ পপুলেশন। এখানে আমরা সামেশন টিপি, সামেশন কি দিচ্ছি আমরা সামেশন টিপি ভাগ হচ্ছে সামেশন টিএ। তাহলে দেখো টিএ কি আমরা কি বলছি ওই অঞ্চলের জনসংখ্যার সাথে বা ওই অঞ্চলের এরিয়ার সাথে জনসংখ্যার যে অনুপাতটা, ওই অঞ্চল নির্দিষ্ট অঞ্চলের এরিয়ার সাথে আমাদের জনসংখ্যার অনুপাতটা। তাহলে সামেশন টিপি দ্বারা আমরা কি বুঝাচ্ছি, সামেশন টিপি দ্বারা বুঝাচ্ছি হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের বা দেশের মোট জনসংখ্যা মানে কি টোটাল পপুলেশন, এটার যে যোগফল। সামেশন মানে কি, সামেশন মানে জানি আমরা হচ্ছে আমরা যোগফল বা সমষ্টি। তাহলে দেখো টিপি দ্বারা বুঝাচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের বা দেশের মোট জনসংখ্যা। মোট জনসংখ্যাকে আমরা আয়তন দ্বারা যখন ভাগ করছি সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। দেখো তাহলে সামেশন টি এ দ্বারা বোঝাচ্ছে কি, সামেশন টি হচ্ছে টোটাল এরিয়া, টিপি হচ্ছে কি টোটাল পপুলেশন, টিপি হচ্ছে কি টোটাল পপুলেশন, আর টি এ হচ্ছে কি টোটাল এরিয়া, টি এ হচ্ছে কি টোটাল এরিয়া, টি এ হচ্ছে কি টোটাল এরিয়া। তাহলে দেখো আমরা কি যেহেতু ওই দেশের ভূমির সাথে জনসংখ্যার অনুপাত বের করছি তাহলে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করব। আমরা যদি এখন একটা সমাধান করার চেষ্টা করি দেখো তাহলে আমরা জনসংখ্যার ঘনত্বটা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবো। দেখো 2011 সালের জনসংখ্যার ঘনত্বটা আমরা যদি এখন বের করি, কারণ আপডেট তথ্যটা এখন আমরা আমাদের বইতে আপডেট করা হয় নাই, যেহেতু আমাদের বইতে 2011 সালেরটা সম্পর্কেই পড়াশোনা করা হচ্ছে সেহেতু আমরা এটাই বের করার চেষ্টা করি। দেখো 2011 সালে বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 14,97,70,000, 14,97,70,000 এবং মোট আয়তন কত ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু বাংলাদেশের আয়তন কিন্তু বর্তমানে 38.8 বর্গ কিলোমিটার বেড়েছে ছিটমহল বিনিময়ের পর, কিন্তু আগের পূর্বে অনুযায়ী আমরা জানি আমাদের আয়তন কত 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালের কিন্তু আমাদের এটাই ছিল। দেখো তাহলে জনসংখ্যার ঘনত্ব আমরা কি ডেনসিটি অফ পপুলেশন বা ডিপি ইকুয়াল টু কি বলেছি, ডিপি হচ্ছে কি টোটাল সামেশন টিপি মানে টোটাল পপুলেশনকে আমরা কি করব টোটাল এরিয়ার সমষ্টি দ্বারা ভাগ করব, টোটাল এরিয়ার সমষ্টি দ্বারা। তাহলে দেখো আমাদের টোটাল পপুলেশন কত ছিল 14,97,70,000, 14,97,70,000 এবং আমাদের টোটাল এরিয়া কত ছিল 1 লক্ষ, টোটাল এরিয়া কত ছিল আমাদের 1,00,000
47,570 বর্গ কিলোমিটার। দেখো তাহলে কিন্তু আমরা এই টোটাল জনসংখ্যাকে টোটাল এরিয়া দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা জনসংখ্যার ঘনত্বটা পেয়ে যাচ্ছি। দেখো আমরা এটাকে ভাগ করার চেষ্টা করি। দেখো কত ছিল, মোট জনসংখ্যা কত ছিল, 14,97,00,000, 14,97,70,000। কত ছিল আমাদের, 14,97,70,000। এটাকে আমরা কি করব, আমাদের মোট যে আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার, 570 বর্গ কিলোমিটার। তাহলে দেখো আমাদের জনসংখ্যার ঘনত্ব কত আসলো প্রতি বর্গ কিলোমিটারে, 1014 জন। তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করো তাহলে দেখবা যে আমাদের মোট জনসংখ্যার ঘনত্ব আসবে কত, 1014 কিলোমিটার, 1014 জন। অর্থাৎ আমাদের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করছে 2011 সালের তথ্য অনুযায়ী 1014 জন। তাহলে আমাদের আদমশুমারি অনুযায়ী 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব কত, 1014 জন, 1014 জন। তাহলে কিন্তু আমরা এই জনসংখ্যার ঘনত্বটাও বের করে ফেলতে পারলাম। আমাদের জনসংখ্যা বের করার পদ্ধতিটা এবং আমাদের জনসংখ্যার যে এক্স্যাক্ট পরিমাণটা বা জনসংখ্যা বৃদ্ধির হার কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে পূর্বের বছরের তুলনায়, সেটাও কিন্তু বের করা শিখে ফেললাম। তারপর কি শিখলাম, জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করছে। তাহলে আমাদের এই বিষয়টাও শেষ হয়ে গেল। তাহলে আমাদের অধ্যায়ের নামটাই কিন্তু ছিল জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত বিস্তারিত। জনসংখ্যার পরিমাপ পদ্ধতি, জনসংখ্যার তথ্যসমূহ সংগ্রহ করার পদ্ধতি, এগুলো আমরা পেয়ে গিয়েছি। তারপরে দেখো জনসংখ্যার নির্ধারক সমূহ, অর্থাৎ মানে যে কোনো উপাদানের উপর, দেখো যেসব উপাদানের উপর কোনো স্থানে জনসংখ্যা নির্ভরশীল, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার যে উপাদানগুলো বা কী কী কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা কী কী কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এগুলো যে সকল উপাদানের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে কি আমাদের জনসংখ্যার নির্ধারক। অর্থাৎ কি বললাম, যে সকল উপাদানের উপর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পাওয়া নির্ভরশীল সেগুলো হচ্ছে আমাদের জনসংখ্যার নির্ধারক। তাহলে দেখো এই যে জন্মহারটা কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু জনসংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। আবার যদি কি হয়, মৃত্যু হারটা ওই পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু জনসংখ্যা হ্রাস পাবে। যদি জন্মগ্রহণ করার তুলনায় মৃত্যু হারটার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু জনসংখ্যা হ্রাস পাবে। তাহলে জন্মহার মৃত্যু হারের উপর জনসংখ্যার বৃদ্ধির কিন্তু একটা নির্ভরশীল, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা নির্ভরশীল, সে কারণে এটা হচ্ছে জনসংখ্যার নির্ধারক। তারপর কি আছে আমাদের নিট অভিবাসন। নিট অভিবাসন বিষয়টা কি, নিট অভিবাসন মানে যে আমরা যে বললাম যে বহিরাগমন ঘটে এবং বহির্গমন ঘটে, এই দুইটার মধ্যে যে পার্থক্য ঘটে সেটাই হচ্ছে কি আমাদের নিট অভিবাসন, অর্থাৎ বাইরের দেশে যে চলে যাওয়া। এটা আমরা একটু পরে একটু বিস্তারিত শিখবো। এখন জাস্ট বললাম যে বহির্গমন এবং বহিরাগমনের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের কি নিট অভিবাসন। তারপর দেখো ভূপ্রকৃতিও কিন্তু অনেকটা জনসংখ্যা নির্ধারকের জন্য কি তোমার নির্ধারক হিসেবে কাজ করে। ভূপ্রকৃতি যদি তোমার, আমাদের ভূপ্রকৃতি অনুযায়ী আমাদের কিন্তু জলবায়ু কি, জলবায়ু কিন্তু নাতিশীতোষ্ণ। এই অঞ্চলগুলোতে এই নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু তোমার জনসংখ্যা বৃদ্ধির জন্য অনেক বেশি কি তোমার সম্পৃক্ত বা অনেক বেশি নির্ভরশীলের উপর। এই দেখো জলবায়ুর কথা যেটা বললাম আমরা, জলবায়ু এই যে শীত প্রধান দেশগুলোতে কিন্তু জনসংখ্যা একটু কম পরিমাণে বৃদ্ধি পায়, আর আমাদের দেশে কিন্তু নাতিশীতোষ্ণ যেহেতু জলবায়ু সে কারণে জনসংখ্যা একটু বেশি পরিমাণে বৃদ্ধি পায়। দেখো সমাজ ব্যবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার বিদ্যমান থাকে। সমাজ ব্যবস্থায় কিন্তু ধরে নেওয়া হয় যে কি ছেলেই হচ্ছে তার ভবিষ্যৎ। একজন বাবা মা যখন চিন্তা করে যে একজন ছেলের আশায় কিন্তু বারবার অনেকগুলো সন্তান নেয়, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যখন বেশি পরিমাণে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন কিন্তু সে একটা বুলিংয়ের শিকার হয় সামাজিকভাবে। এটাও কিন্তু আমাদের দেশের জনসংখ্যার বৃদ্ধির একটা অন্যতম নির্ধারক। তারপর দেখো কুসংস্কার, এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের দেশে বিদ্যমান রয়েছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, সেটাও কিন্তু আমার জনসংখ্যা বৃদ্ধির অন্যতম নির্ধারক। দেখো দারিদ্র্য, এই দারিদ্র জনসংখ্যা যারা দারিদ্র জনগণের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তাদের বিনোদনের অন্যতম উপায়টাই কিন্তু এই যৌন কার্যকলাপ, সে কারণে কিন্তু আমাদের দেশে জনসংখ্যা একটু বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র জনগণের বিনোদনের অন্য কোনো মাধ্যম না থাকার কারণেও কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো অন্যতম একটা কারণ হচ্ছে বাল্য বিবাহ ও বহুবিবাহ। অল্প বয়সে যে সকল নারীর বিয়ে হয়ে যাচ্ছে তারা কিন্তু অল্প বয়সেই সন্তান মা হয়ে যাচ্ছে বা সন্তান জন্মধারণ করছে, যার ফলে কিন্তু জনসংখ্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবার পূর্বেই সে যখন আবার মা হয়ে যাচ্ছে, তার সন্তানটাকে আবার অল্প বয়সেই সে বড় করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু জনসংখ্যাটা একটু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আবার বহু বিবাহের ক্ষেত্রেও একজন লোক যদি কয়েকটা বিয়ে করে তারপর সেখানেও কিন্তু অনেকগুলো বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কি জনসংখ্যা বৃদ্ধি হয়।
তারপর দেখো জীবনযাত্রার মান কিন্তু আমাদের দেশে একটু নিম্ন পর্যায়ের হবার কারণে আমাদের কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাবে নিরাপত্তার কথা চিন্তা করে অনেকের দেখবা যে অনেক সময় ওয়াইফ মারা যায়, সে কারণে সে আবার আরেকটা বিয়ে করে, বৃদ্ধ বয়সে তাকে কে দেখাশোনা করবে, সে অনুযায়ী দেখা যায় বিয়ে করলে সেই ঘরে আরেকটা সন্তান হয়, যার ফলে কি হয় বা জীবিত শিশু জন্মগ্রহণ করে, যার ফলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। দেখো খাদ্যে শ্বেতসারের আধিক্য, এটাও কিন্তু অন্যতম। খাদ্যে যাদের শ্বেতসারের আধিক্যটা বেশি থাকলে সেখানে কিন্তু জনসংখ্যাটা বৃদ্ধি বেশি হয়। শ্বেতসার হচ্ছে তোমার অনেকটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে বা প্রজনন ক্ষেত্রের দিকে অনেক বেশি কার্যকরী, সে কারণে হচ্ছে খাদ্যে শ্বেতসারের আধিক্য থাকলেও কিন্তু জনসংখ্যাটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে দেখো এই সকল কারণেই কিন্তু আমাদের দেশের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জনসংখ্যা নির্ধারক, অর্থাৎ যে সকল উপাদানের উপর জনসংখ্যা বৃদ্ধিটা বা জনসংখ্যা হ্রাস পাওয়াটা নির্ভরশীল, সেটা হচ্ছে জনসংখ্যার নির্ধারক, অর্থাৎ যে সকল উপাদানের উপর নির্ভর করছে জনসংখ্যা বৃদ্ধিসমূহ, সেটা হচ্ছে আমাদের কি জনসংখ্যার নির্ধারক। তারপর দেখো আমরা কি দেখছি, ওই যে একটু আগে বললাম কি নিট অভিবাসনের কারণে কি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিট অভিবাসনটাকে আমরা কি বললাম যে জনসংখ্যা বৃদ্ধির একটা নির্ধারক। দেখো কোনো নির্দিষ্ট স্থান বা দেশে, ধরো আমাদের বাংলাদেশে বহিরাগমন মানে কি বাহিরের দেশ থেকে যে আগমন ঘটে, অর্থাৎ মাইগ্রেশন মানে আমাদের দেশে যে ঢুকলো বা আমাদের দেশে আসছে, আর কি বহির্গমন, আর কি হচ্ছে বহির্গমন মানে আমাদের দেশে বা একটা নির্দিষ্ট দেশ থেকে যে অন্য দেশে যাচ্ছে, মানে কি আউট মাইগ্রেশন হচ্ছে কি বাইরে দেশে যাচ্ছে, বাহিরে যাচ্ছে, আউট মাইগ্রেশন। এর পার্থক্যকে কি বলে, নিট অভিবাসন বলে। এর পার্থক্যটা যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আমাদের দেশের জনসংখ্যাটা বৃদ্ধি পাবে। একটু কম পরিমাণে হলে, মানে আমাদের দেশে যদি জনসংখ্যা অন্য দেশ থেকে বেশি আসে এবং আমাদের দেশ থেকে কম যায়, তাহলে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা আলটিমেটলি বৃদ্ধি পাবে। আবার আমাদের দেশ থেকে যদি কম যায় বাহিরের দেশে, অর্থাৎ বহির্গমনের সংখ্যাটা যদি একটু কম হয়, তাহলে কিন্তু আমাদের দেশের জনসংখ্যাটা কি হবে, বহির্গমনের সংখ্যা কম হলে জনসংখ্যাটা বৃদ্ধি পাবে। আবার বহির্গমনের সংখ্যাটা যদি বেশি হয় তাহলে জনসংখ্যা হ্রাস পাবে। তখন নিট অভিবাসন হার আমরা যদি বের করি, তাহলে অভিবাসী সংখ্যা মাইনাস দেশান্তরের সংখ্যা। অভিবাসী সংখ্যা মানে কি আমাদের দেশে আগমন ঘটছে, অর্থাৎ বহিরাগমন, মাইনাস হচ্ছে কি দেশান্তরের সংখ্যা, দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সেটা হচ্ছে কি দেশান্তরের সংখ্যা। কে আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা নিট অভিবাসনের হারটা পেয়ে যাচ্ছি। মানে নিট মাইগ্রেশন রেট, নিট অভিবাসনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, নিট মাইগ্রেশন রেট বা নিট অভিবাসন হচ্ছে নিট মাইগ্রেশন রেট। তাহলে আমরা নিট অভিবাসনটা পেয়ে গেলাম কি, যে বহিরাগমন ঘটে এবং বহির্গমন ঘটে তার যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি নিট অভিবাসন। তাহলে দেখো আমরা নিট অভিবাসনটা পেয়ে গেলাম। আমরা বিভিন্ন সংখ্যার মাধ্যমে বা অভিবাসীর সংখ্যা কত, দেশান্তরের সংখ্যা কত, সেইটাকে বিয়োগ করে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করে আমরা কিন্তু নিট অভিবাসনটা সংখ্যাটা বের করে ফেলতে পারি। তাহলে নিট অভিবাসনের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে, নিট অভিবাসনের সংখ্যা বেশি হলে জনসংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। আর নিট অভিবাসনের সংখ্যা যদি কম হয় জনসংখ্যা কি হবে, হ্রাস পাবে। তাহলে কিন্তু আমরা নিট অভিবাসন বিষয়টাও শিখে ফেললাম। তারপর আছে কি আমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। একজন অর্থনীতিবিদ কি ম্যালথাস কি করেছিল, জনসংখ্যা বিষয় সম্পর্কিত একটা তত্ত্ব দিয়েছিল। তাহলে তার তত্ত্বটা যদি দেখি, দেখো অনিয়ন্ত্রিত অবস্থায়, অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে নাই জনসংখ্যা, যদি অনিয়ন্ত্রিত অবস্থায় কি হয়, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য গাণিতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ অনিয়ন্ত্রিত অবস্থায় কি হয়, জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু যে পরিমাণে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া মানে অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়া। দেখো এই যে আমরা এই সূচিটা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো জনসংখ্যা কি হয়, অধিক পরিমাণে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য গাণিতিক হারে বৃদ্ধি পায়। মানে যে পরিমাণে জনসংখ্যার বৃদ্ধি পায় তার তুলনায় একটু কম পরিমাণে জনসংখ্যা ও জীবন ধারণ উপকরণ খাদ্যটা বৃদ্ধি পায়। মানে খাদ্য যে পরিমাণে উৎপাদন করা সম্ভব তার থেকে জনসংখ্যাটা একটু বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে দেখো এই যে এর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব যদি আমরা একটা সূত্রের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে দেখো বছর কি জনসংখ্যা বৃদ্ধি কি হারে বৃদ্ধি পায়, জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দেখো প্রথম বছরে কত 1 ছিল, যখন 0 বছর তখন কত ছিল জনসংখ্যা বৃদ্ধি 1, যখন 25 বছরে গেছে বা মানে 25 বছর অন্তর অন্তর আমরা এটা বের করার চেষ্টা করি, তখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কত 2 হলো, তাই না, 1-এর দ্বিগুণ হয়ে গেল 2। তারপর যখন আমরা আবার 50 বছরে যাচ্ছি, মানে 25 থেকে কত আমরা বছর হিসেবে 50 করে পার্থক্য করে যদি দেখার চেষ্টা করি, সেখানে দেখো তাহলে 50 বছরে যখন যাই, দেখো পরে দ্বিগুণ হচ্ছে, 2 থেকে কত হয়ে গেল জনসংখ্যা বৃদ্ধি 4, জনসংখ্যা বৃদ্ধির পরিমাণটা কত হয়ে গেল 4। আবার যখন 75-এ যাচ্ছে, আমরা 25 করে বছর আগাচ্ছি, দেখো আবার 4 থেকে কি হলো, 4 দুগুণে 8। আবার দেখো 100 বছরে যখন যাচ্ছে তখন হয়ে গেল কত 16,
অর্থাৎ কি হচ্ছে, দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ পরিমাণে যখন বৃদ্ধি পায় সেটাকে বলে আমরা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য গাণিতিক হারে বৃদ্ধি পায়। মানে জীবন ধারণের জন্য যে আমাদের উপকরণ খাদ্য বা উৎপাদন, এক কথায় আমরা কি বলতে পারি, উৎপাদনটা কি হয়, কম হারে বৃদ্ধি পায়, সেটা কি হয়, গাণিতিক হারে বৃদ্ধি পায়। দেখো এই যে একই বছর অন্তর দেখো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত, দ্বিগুণ করে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 1 হার করে, 2 হার, 3, 4, 5 এরকম করে। যখন 200 বছরে গেছে তখন হচ্ছে পরিমাণটা কত হয়েছে, 9। তাহলে দেখো খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিভাবে, গাণিতিক হারে, আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, জ্যামিতিক হারে। এটা হচ্ছে কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখো এটা নিলাম হচ্ছে আমাদের ভূমি অক্ষ, লম্ব অক্ষ, এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ। আচ্ছা যাই হোক, এটা বাঁকা হয়ে গেছে, আবার একটু সুন্দর করে আর্ট করার চেষ্টা করি। এটা যদি ধরি আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ, আর হচ্ছে এটা আমাদের ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমরা কি নিব, ভূমি অক্ষে নিব হচ্ছে বছর কত আছে, 0, 25, তারপর কত আছে 3, 25-এ পরে আছে কত, 50, 25-এ পরে আছে হচ্ছে আমাদের 50, তারপর কত আছে 100, তারপর কি আছে 125, 50, তারপরে তো হচ্ছে আমরা যেহেতু 25 করে ডিফারেন্স নিচ্ছি তাহলে কত হবে আমাদের, এখানে হবে হচ্ছে 75, 25, 75, তারপর কত আছে 100, তারপরে 200 বছরে যে একটা পরিমাণের বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা এখন লম্ব অক্ষে নিব কি, জনসংখ্যার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি। লম্ব অক্ষে থাকবে আমাদের জনসংখ্যা বৃদ্ধিটা লিখলাম না, এবং কি উৎপাদন বা খাদ্য উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন থাকবে। জনসংখ্যা বৃদ্ধি এবং উৎপাদন, খাদ্য উৎপাদন, যেহেতু জীবন ধারণের দুটো উপকরণ। জনসংখ্যা কিবার হারে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তোমার কি জ্যামিতিক হারে, এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে হচ্ছে গাণিতিক হারে। তাহলে দেখো এখানে আমাদের সর্বোচ্চ আছে কত, 16 পর্যন্ত। আমরা 16 পর্যন্ত যদি নেওয়ার চেষ্টা করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা আমাদের একটু ছোট করে নিতে হবে, এটা আমরা একটু ছোট করে নিই। যদি একটু ছোট করে নেই লম্ব অক্ষ এটা আমাদের, কারণ আমাদের 16টা ঘর আটাতে হবে। তাহলে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। যেহেতু আমাদের জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ আছে কত, 16, 100 বছর পর্যন্ত, সে কারণে আমরা 16 পর্যন্ত নিলাম। তাহলে দেখো আমাদের যদি প্রথমে দেখি জনসংখ্যা বৃদ্ধিটা, যখন কত বছর যখন 0 তখন জনসংখ্যা বৃদ্ধি হারটা কত, 1, তখন জনসংখ্যা বৃদ্ধির হার 1, অর্থাৎ এখানে, অর্থাৎ কোথায়, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার তখন এখানে, অর্থাৎ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। যখন সময়টা কত, 25 বছর, তখন জনসংখ্যা বৃদ্ধির হার কত, 2, যখন 25 বছর তখন জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই 2। আবার যখন 50 বছর তখন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কত, 4, 50 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই দেখো 4। আবার 75 বছরে যখন যাচ্ছি তখন জনসংখ্যা বৃদ্ধির হার কত, 8, 75-এ যখন যাচ্ছি তখন জনসংখ্যা বৃদ্ধির হার কত, 8। যখন আমরা 75 বছরে 100 বছরে যাচ্ছি তখন আমার জনসংখ্যা বৃদ্ধির হার কত, 100 বছরে যখন যাচ্ছি তখন হচ্ছে 16। 200 বছরে যে কত হয়ে গেছে আমাদের, 256। এত 256টা ঘর যেহেতু করা সম্ভব নয়, সেহেতু আমরা কত, এই 100 থেকে 100 পর্যন্তই দেখি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু জনসংখ্যা কি দেখছি, যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা কিন্তু আমাদের ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। তারপর দেখো কি খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যখন 25 বছর, যখন 0 তখন তো 1, যখন 25 তখন কত, 2, যখন 25 তখন হচ্ছে 2, যখন 25 তখন 2, যখন 50 তখন কত, 3, যখন 50 তখন হচ্ছে এর পরিমাণ কত, 3। তারপর দেখো যখন 75 তখন, যখন 75 তখন এর পরিমাণ হচ্ছে কত, 4, যখন 75 তখন এর পরিমাণ হচ্ছে 4, যখন হচ্ছে 100 তখন এর পরিমাণ হচ্ছে কত, 5, যখন 100 এর পরিমাণটা হচ্ছে কত, তখন 5।
তাহলে দেখো এই যে আমাদের খাদ্য উৎপাদনটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, খাদ্য উৎপাদন কিন্তু এই যে এই বিন্দুগুলোতে এইভাবে কিন্তু বৃদ্ধি পেল। দেখো খাদ্য উৎপাদনের তুলনায় কি জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পায়। দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দেখো জ্যামিতিক হারে বৃদ্ধি মানে কি বললাম, দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই সূচি অনুযায়ী কি দেখছি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা কি জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অধিক পরিমাণে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। আর খাদ্য উৎপাদন কি বৃদ্ধি পাচ্ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তোমার গাণিতিক হারে, অর্থাৎ 1 2 3 এরকম করে কোনো গণন হারে হচ্ছে না। আর চিত্রের মাধ্যমে দেখো আমরা কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনটা দেখে ফেললাম। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। আর পরীক্ষায় তোমার এরকম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী একটা সূচি দেওয়া থাকতে পারে এবং এরূপ তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে বলা হতে পারে। তাহলে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটাও কিন্তু শিখে ফেললাম। তারপর দেখো আমাদের কি আছে, জনসংখ্যা বিষয়টা কিন্তু আমাদের শেষ। তাহলে এর মাধ্যমে তাহলে আমাদের এই অধ্যায়ের পরবর্তী যে কনসেপ্ট সেটা কি ছিল, আমাদের মানব সম্পদ উন্নয়ন। কি ছিল, মানব সম্পদ উন্নয়ন। আমরা কি বললাম, প্রথমে পড়লাম কি জনসংখ্যা, তারপর কি মানব সম্পদ, তারপর ছিল কি আত্মকর্মসংস্থান। তাহলে জনসংখ্যার বিষয়টা আমাদের মোটামুটি ক্লিয়ার। তারপর আসবে আমরা মানব সম্পদ উন্নয়নে। দেখো আমাদের দেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, তাই না? আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণটা কিন্তু অনেক বেশি। বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যা বহুল দেশ কোনটা, সেটা কিন্তু আমাদের চীন। দেখো আমাদের দেশে এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা কিন্তু চীন দেশে যেভাবে জনসম্পদকে কাজে লাগাচ্ছে বা জনসংখ্যাকে কাজে লাগাচ্ছে সেই তুলনায় আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের দেশে জনসংখ্যা কিন্তু একটা অভিশাপ হিসেবে কাজ করছে, ওদের দেশকে আবার জনসংখ্যা একটা আশীর্বাদ হিসেবে কাজ করছে। কেন কাজ করছে, দেখো তারা কিন্তু এই মানব সম্পদকে বা এই জনসংখ্যাকে একটা মানব সম্পদে বা দক্ষ শক্তিতে পরিণত করতে পেরেছে, যার ফলে চীন দেশের জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা কি করতে পারছে, সেটাকে কাজে লাগাতে পারছে এবং উন্নয়ন ধীরে ধীরে করতে পারছে। আমাদের দেশে আমরা যেহেতু জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে পারছি না, সে কারণে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। তাহলে দেখো জনসংখ্যা যে সবসময় আশীর্বাদ হবে বা সবসময় অভিশাপ হবে সেটাও কিন্তু না। আমাদের দেশ এবং চীন দেশের সাথে তুলনা করলে আমরা সহজেই বুঝতে পারি। তাহলে দেখো মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়, দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা। মানে কি, স্বাস্থ্য সেবা দেওয়া, চিকিৎসা সুবিধা দেওয়া, শিক্ষা এবং সর্বোপরি কি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী গড়ে তোলাকে বোঝায়। মানে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুললে তাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী গড়ে তুলে ঘরের ভিতরে বসায় রাখা হবে না, তাকে দিয়ে নিশ্চয়ই কোনো কাজ করানো হবে। যখন সে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত হয়ে যাবে বা দক্ষ হয়ে যাবে, তখন কিন্তু দেশের উন্নয়নে সে অনেকটা অবদান রাখতে পারবে। এটাই হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়ন। অর্থনীতিবিদ মিডাল মানব সম্পদ উন্নয়নের 8টি উপাদানের কথা বলেছেন। এটাও কিন্তু হচ্ছে আমাদের এই মানব সম্পদ উন্নয়নের আমরা জনসংখ্যার যখন নির্ধারকটা পড়েছি তখন কিন্তু দেখেছি যে সকল উপাদানের উপর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসটা নির্ভরশীল সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার নির্ধারক। ঠিক তেমনভাবেই যে সকল বিষয়ের উপর মানব সম্পদ উন্নয়নটা নির্ভরশীল সেটাই হচ্ছে কি আমাদের মানব সম্পদের নির্ধারক বা মানব সম্পদের 8টি উপাদান। এই 8টি উপাদানের উপরে কি আমাদের মানব সম্পদ উন্নয়নটা নির্ভরশীল। দেখো খাদ্য ও পুষ্টি, অর্থাৎ পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, তারপর বস্ত্রের ব্যবস্থা করতে হবে, বাসস্থান ও তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। এই সকল সুযোগ সুবিধা যখন পাবে তখনই তো সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে এবং সেটা কি করতে পারবে, সে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। স্বাস্থ্য সুবিধা তাকে পেতে হবে, শিক্ষা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে সে দক্ষ একজন কারিগর বা দক্ষ কর্মকর্তা বা দক্ষ প্রশিক্ষক হিসেবে সে নিজে গড়ে উঠতে পারবে। গণসংযোগ মাধ্যম থাকতে হবে, শক্তি, ভোগ, পরিবহন, সবকিছুই কি আমাদের মানব সম্পদ উন্নয়নে 8টি উপাদান বা এই যে অর্থনীতিবিদ মিডাল কিন্তু এই 8টি উপাদানের কথা বলেছেন, অর্থাৎ এটা কিন্তু মানব সম্পদের উন্নয়নের অন্যতম উপাদান। তাহলে এক কথায় মানব সম্পদ কি, যে পরিমিত স্বাস্থ্য সুবিধা বা শিক্ষা, বস্ত্র বা বাসস্থান এগুলোর ব্যবস্থা নিশ্চিতভাবে করার ফলে সে যে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠছে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারছে, সেটা হচ্ছে কি আমাদের মানব সম্পদ উন্নয়ন। তাহলে আমরা মানব সম্পদ উন্নয়নটা শিখে ফেললাম। দেখো তারপর কি আছে আমাদের আত্মকর্মসংস্থান। তারপর কি আছে আত্মকর্মসংস্থান, অর্থাৎ স্ব উদ্যোগে যে তাদের নিজেদের যে কর্মসংস্থান গড়ে তোলা। আমাদের দেশের অন্যতম একটা সমস্যা কিন্তু বেকার সমস্যা। এখানে যদি আমাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অনেক জনগণকে যারা বেকার অবস্থায় রয়েছে তাদেরকে যদি আমরা কি করে ফেলতে পারি, দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু তারা নিজে তাদের নিজ উদ্যোগে অনেকটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে, যার ফলে আমাদের দেশটা কিন্তু আরেকটু উন্নতির শিখরে পৌঁছাবে বা পৌঁছানোর ক্ষেত্রে এগিয়ে যাবে। তাহলে দেখো আত্মকর্মসংস্থান কি, বা আত্মকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত পাওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনে নিয়োজিত থাকা। অর্থাৎ কি করছে, নিজ উদ্যোগে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনে নিয়োজিত থাকছে। এটাই হচ্ছে কি আত্মকর্মসংস্থান, নিজের মাধ্যমে কর্মসংস্থান গড়ে তোলা।
রিসেন্টলি একটা নিউজ কিন্তু খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো কিনা জানি না, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া একজন শিক্ষার্থী, সে দীর্ঘদিন যাবৎ চাকুরি বাকুরি খোঁজার চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে। পরে অবশেষে কি করেছে, সে তার বাসাটা ছিল রাজশাহী বিভাগের মধ্যে কোনো একটা অঞ্চলে, সেখানে কি করেছে, সে তার আমের বাগান ছিল, সে ফোনের প্রযুক্তির মাধ্যমে কি করেছে, আমের সিজনটাতে সে এই অনলাইন ব্যবসার মাধ্যমে আম বিক্রি করার চেষ্টা করেছে এবং আম বিক্রি করে সে যে স্বাবলম্বী এবং যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী হয়েছে এবং অনেক টাকা অনেক অর্থ উপার্জন করতে পেরেছে। এবং এটা নিয়ে কিন্তু গ্রামীণফোন একটা অ্যাডভার্টাইজমেন্টও করেছে। এই যে সে তার নিজের একটা কর্মসংস্থান, সে যে বেকার ছিল সেখানে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে একটা কর্মসংস্থান গড়ে তুলল, এটাই কিন্তু একটা আত্মকর্মসংস্থান, এটাই কিন্তু আত্মকর্মসংস্থান অনেক বড় একটা উদাহরণ। এরকম অনেকেই কিন্তু বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজ উদ্যোগে স্ব-উদ্যোগী হয়ে কি বিভিন্ন ধরনের উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে, যেটাই কিন্তু আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। তাহলে এরকম আত্মকর্মসংস্থানের অনেক সুযোগ সুবিধা বা অনেক উদাহরণ তোমরা পেয়ে থাকবা। তাহলে আমরা আত্মকর্মসংস্থান বিষয়টাও শিখে ফেললাম। তাহলে আমাদের অধ্যায়ের নাম কি ছিল, জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। দেখো আত্মকর্মসংস্থান এগুলো ছিল। তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের যে মেন কনসেপ্টটা, জনসংখ্যা, তারপর কি ছিল, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়নটা কিভাবে সম্ভব এবং আত্মকর্মসংস্থান বিষয়টা কি সেটাও বুঝলাম। তাহলে দেখো আমরা জনসংখ্যার বিস্তারিত কিন্তু শিখলাম, মানব সম্পদও শিখলাম, আত্মকর্মসংস্থানও শিখলাম। তাহলে দেখো আমরা ক্লাস শেষে কি কি শিখতে পারলাম, জনসংখ্যার পরিমাপ। প্রথমে কি শিখলাম, যে জনসংখ্যা কিভাবে তথ্যগুলো সংগ্রহ করব, চারটা উপায়। জনসংখ্যার তথ্য সংগ্রহের পদ্ধতি কয়টা ছিল, চারটা: জাতীয় আদমশুমারি পদ্ধতি, জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ এবং প্রাক্কলন কৌশল, চারটা কিন্তু আমরা শিখলাম। তারপর কি শিখলাম, প্রজনন ও মৃত্যু সংখ্যা পরিমাপ, অর্থাৎ স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু হার, সিবিআর ক্রুড বার্থ রেট, সিডিআর ক্রুড ডেথ রেট, এটা বের করা শিখলাম। তারপর কি স্বাভাবিক বৃদ্ধি হার, নর্মাল গ্রোথ রেট, নর্মাল গ্রোথ রেটটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ জন্মহার থেকে মৃত্যু হারটা বিয়োগ করে 1000 দ্বারা ভাগ করে 100 দিয়ে যে গুণ করলাম সেটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহারের যে পার্থক্যটা। তারপর জনসংখ্যা বৃদ্ধির হারে কি দেখলাম, এখানে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের সাথেও কি বহিরাগমন এবং বহির্গমন দুটো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তারপর কি দেখলাম আমরা, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বিষয়টাতে কি দেখলাম, যে আয়তনের তুলনায় যে আমাদের জনসংখ্যার পরিমাপটা সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তারপর কি আছে, জনসংখ্যার নির্ধারক সময়, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর একটি দেশের জনসংখ্যা বৃদ্ধিটা নির্ভরশীল বা কোন কোন উপাদান একটি দেশের জনসংখ্যা হ্রাস করতে বা বৃদ্ধি করতে সহায়তা করে, সেগুলো শিখলাম। তারপর কি দেখলাম, নিট অভিবাসন, এই যে বহিরাগমন ঘটলো এবং বহির্গমন ঘটলো এই দুটোর পার্থক্যকে আমরা কি শিখলাম, নিট অভিবাসন। তারপর আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা শেখার চেষ্টা করলাম। ম্যালথাস কি বলেছিল, যে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা কী হারে বৃদ্ধি পায়, জ্যামিতিক হারে, এবং উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। সেটা কিন্তু দেখলাম সূচি দেখলাম এবং সূচি থেকে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। আশা করি পরীক্ষায় তোমাদের এরকম সূচি দিয়ে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের চিত্র অঙ্কন করতে হলে আশা করি তোমরা পারবা। তারপর কি আছে আমাদের মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যাকে আয়তনের তুলনায় যে অতিরিক্ত জনসংখ্যা সেটাকে যে কাজে লাগানোর ব্যবস্থা বা তাদেরকে পরিমিত পরিমাণে খাদ্য বা বস্ত্র বাসস্থান এইসবের ব্যবস্থা করা এবং সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা, যাতে পরবর্তীতে ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করতে পারে, সেটা কি দেখলাম, মানব সম্পদ উন্নয়ন। তারপর কি দেখলাম, আত্মকর্মসংস্থান, অর্থাৎ স্ব উদ্যোগী হয়ে স্বেচ্ছায় নিজ উদ্যোগে কর্মইচ্ছুক ব্যক্তি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সেটা হচ্ছে আমাদের কি আত্মকর্মসংস্থান। আত্মটা মানে কি, আত্ম শব্দের অর্থ কি বললাম, স্ব, অর্থাৎ নিজ উদ্যোগে যে কর্মসংস্থান গড়ে তুলছে সেটাই হচ্ছে কি আমাদের আত্মকর্মসংস্থান। তাহলে আমাদের এই ক্লাস শেষে আমরা কিন্তু এই বিষয় অর্থাৎ অধ্যায় যে আমাদের পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় সেটা কি জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলেই আমাদের অধ্যায় 4 অর্থাৎ কি জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান এটা সকলেই বুঝতে পেরেছো। এই ছিল আজকের এই লেকচারে। এই লেকচারের শেষে আমরা এই অধ্যায় 4টাও খুব সুন্দর মতো বুঝতে পারলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।